প্রিয় দর্শক, আপনাদেরকে পুনর্বার স্বাগত জানাচ্ছি বিজ্ঞাপন বিরতির পরে আমাদের অভিমত অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানের শিরোনাম আমরা নির্ধারণ করেছি নিরুদ্দেশ যাত্রা, এবং আসলে বাংলাদেশের এই যে সংস্কারের পথ বেয়ে গণতন্ত্রের পথে যে ফেরার আকাঙ্ক্ষা, সেটি কতটুকু নিশ্চিত বা কতটুকু আমরা আশান্বিত হতে পারি সেটা একটা দিক, এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণটা কতটুকু অর্থবহ হবে গণতন্ত্রের পথ চলায়, সেটাও একটা বড় প্রশ্ন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের যে সংস্কারের ভাবনা সেটিকে কখনো কখনো সামনে নিয়ে আসছেন, আবার কখনো কখনো বলছেন যে আসলে সত্যিকার অর্থে রাজনৈতিক দলগুলো যদি চায় বা জনগণ যদি চায় তাহলে খুব বেশি দেরি করবার সুযোগ নেই, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। কিন্তু তারপরেও কোথায় যেন একটা অনিশ্চয়তা রয়েছে, এক ধরনের শঙ্কা রয়েছে। 1/11-এর অভিজ্ঞতা থেকেও অনেকে বলে থাকেন যে সেই ধরনের কোনো একটি দিকে যাত্রা করেছে কিনা সেটিও ভেবে দেখবার সুযোগ রয়েছে। আমি এই পর্যায়ে আশিক মাহমুদ আপনার কাছে আসতে চাই। আপনি সম্প্রতি হয়তো লক্ষ্য করেছেন বা দেখার সুযোগ হয়েছে যে নিউ এজের সম্পাদক নুরুল কবির তিনি প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার নিয়েছেন, এবং সেই সাক্ষাৎকারটিকে একটা বিরাট জনগোষ্ঠী বলছেন এটা একটা এক্সট্রা অর্ডিনারি সাক্ষাৎকার হয়েছে, এবং আপনি সেটি মনে করেন। সেটি কেন, মানে সেটি সাক্ষাৎকার নেওয়ার কারণে, নাকি ডক্টর ইউনূস যেভাবে কথা বলেছেন সেটি আপনাকে আশান্বিত করছে? সাংবাদিক হিসাবে প্রথমত হচ্ছে সাক্ষাৎকার নেওয়ার যেই ধরন, সেই কারণে, কারণ আমরা তো দীর্ঘ নিকট অতীতে দীর্ঘ 16 বছর গণমাধ্যমে সাংবাদিকের বড় বড় সাংবাদিকদের ভূমিকাটা দেখেছি, যার জন্য আপনি একটু আগে বললেন যে সাংবাদিক হিসেবে দুঃখ প্রকাশ করছেন, লজ্জা বোধ করছেন, আপনার মতো না আমি করছি, এরকম বাংলাদেশে অসংখ্য সাংবাদিক করেন। এই 5ই আগস্টের পরেও কিন্তু বাংলাদেশের অনেক স্টার সাংবাদিককেও আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারভিউ নিতেও দেখেছি। এবং আমি জানি না বুরুল ভাই যে সেই ইন্টারভিউগুলো থেকে আপনি কি জানতে পেরেছেন, নতুন কি জানতে পেরেছেন, কিন্তু দ্যাট ওয়াজ দ্য লাস্ট ইন্টারভিউ যেটা আমরা দেখেছি। নুরুল কবির মোস্ট সিনিয়র জার্নালিস্ট এখন আমাদের দেশের, উনি যেই ইন্টারভিউটা নিয়েছেন প্রধান উপদেষ্টার, আপনার ভালো লেগেছে? আমার প্রশ্ন, আমরা বহু প্রশ্নের উত্তর পেয়েছি। রাইট, আপনাকে একটা আনপপুলার প্রশ্ন করি। আমি জানি না এটা যাদের এই ইন্টারভিউ নিয়ে এক ধরনের মুগ্ধতা রয়েছে, ডক্টর ইউনূসকে নিয়ে এক ধরনের মুগ্ধতা রয়েছে, তাদের কাছে এটি কেমন লাগবে? উনি প্রথম প্রশ্নের উত্তরে প্রথমে যে কথাটা বলেছেন সেটি হচ্ছে যে রাজনীতি ওনার জায়গা না, উনি অন্য জগতে ছিলেন, রাজনীতির ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না। আপনি লক্ষ্য করবেন এই কথাটাই ভীষণ রকমের অসত্য, কেননা রাজনীতির ব্যাপারে ওনার আগ্রহ ছিল না। 1/11 আমরা দেখেছি, এবং আমার সামনে আমি মোটামুটি কাগজপত্র নিয়ে বসেছি, তিনি বলছেন যে 1/11-এর সময় তার যে আমার দল, মানে রাজনৈতিক দল গঠনের যে ইচ্ছা ছিল বা তিনি যে উদ্যোগটি নিয়েছিলেন সেটি নিয়ে তীব্রভাবে রাজনীতির মাঠে আলোচনা হয়েছে। সেটি ভালো কি মন্দ বা সেটি করার অধিকার ওনার আছে কিনা সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু একজন প্রধান উপদেষ্টা হিসেবে উনি যে এই যে একটা ভালো মানুষের একটা প্রকাশ ঘটাতে চাইলেন শুরুতে, এবং সেটির যে কোনো ধরনের কোনো কাউন্টার কোয়েশ্চেন করা হলো না, সেটি কি আপনার চোখে পড়েছে কিনা? ভাই, আমার মনে হয় কাউন্টার কোশ্চেন ছিল, মানে যেই অর্থে মানে তীব্র কাউন্টার কোশ্চেনের কথা আমরা না, তীব্র কথা বলছি না, ওনার পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল সেটা এভিডেন্ট, কিন্তু তিনি বলছেন যে আমার এখানে আসার কোনো ইচ্ছা ছিল না। আমি বলছি কি বলুন ভাই, আমি বলছি হচ্ছে যে আপনিই বলেছেন যে পলিটিক্যাল অ্যাম্বিশন থাকা সেটা কোনো দোষের বিষয় নয়, কিন্তু প্রধান উপদেষ্টা হিসাবে তিনি সেটি অস্বীকার করছেন, সেটি একটি দোষের বিষয় কিনা। দেখেন বলুন ভাই, আমি যে বাস্তবতায় দেখি, মানে যেই বাস্তবতায় সাক্ষাৎকারটি দেখেছি, সেটি হচ্ছে তিনি বলছেন যে এক ধরনের বাস্তবতায় 1/11-এর পরবর্তী সময়ে তিনি চিন্তা করেছিলেন একটি রাজনৈতিক দল গঠন করতে। সেটিও তিনি বলছেন যে তাকে বলা হচ্ছে যে আপনি একটা রাজনৈতিক দল গঠন করেন, তার বক্তব্য অনুসারে তিনিই বলছেন এই সাক্ষাৎকারেই যে তাকে একটি রাজনৈতিক দল গঠন করার কথা সবাই বলছিলেন, এবং একটা পর্যায়ে এসে তিনিও সেটি সমর্থন করেছেন এবং সেটার উদ্যোগ নিয়েছেন, এবং একটি সময় এসে তার কাছে মনে হয়েছে না, এটি সঠিক হচ্ছে না, উনি এটি পিছু হটেছেন। এই কথাটা শোনার পরে কি আপনার একটু হাসি পেয়েছে? না, কেননা আমাদের রাজনৈতিক দলগুলো যাদেরকে আমরা রীতিমতো অবিশ্বাস করি, একটা বিরাট অংশ তাদের ন্যারেটিভগুলোকে, তারাও একই কথা বলেন
যে জনগণ চেয়েছে বলে আমি সভানেত্রী থাকছি বা চেয়ারপারসন থাকছি, জনগণের দোহাই দিয়ে তারা এই কথাটি বলে। উনিও বারবার একই কথা বলছেন, ছাত্ররা আমাকে টেনে এনেছে, আমাকে জনগণ বলেছে আপনি রাজনৈতিক দল করেন। ডু ইউ থিঙ্ক মানে মানুষ এই ব্যাখ্যায় কনভিন্স? না, আমার মনে হয় আমি এটাকে যেভাবে ইন্টারপ্রেট করতে চাই, মানে ধরেন মূল বিষয়টা হচ্ছে যে কেন এইভাবে করে ইন্টারপ্রেট করতে চাই, মূল বিষয়টা হচ্ছে যে আমি এখানে ডক্টর ইউনূসকে একটা প্রতিপক্ষ, পলিটিক্যাল কনটেক্সটের জায়গা থেকে একটা প্রতিপক্ষ হিসেবে দেখতে চাই না আর কি। সেটা হচ্ছে আমি যেভাবে করে পক্ষের ব্যাপার না, আমরা তার বক্তব্যকে নৈর্ব্যক্তিকভাবে আলোচনা নৈমিত্তিকভাবেই বলছে যে আমি যেভাবে করে ইন্টারপ্রেট করতে চাই সেটা হচ্ছে সেই সময় সেই বাস্তবতায় তার কাছে তার যে ব্যাখ্যাটা উনি দেওয়ার চেষ্টা করেছেন বলে আমার কাছে মনে হয়েছে যে 1/11 পরবর্তী সময়ে এক ধরনের বাস্তবতায় তার কাছে একটি মেসেজ ছিল যে একটি রাজনৈতিক দল গঠন করা যায়, যেটি দরকার বাংলাদেশের জন্য, এবং সেটির উদ্যোগ তিনি নিয়েছিলেন। এবং একটা পর্যায়ে এসে তার কাছে মনে হয়েছে না, এই উদ্যোগটি সফল হবে না, অথবা তিনি এর জন্য যোগ্য মানুষ নন, তিনি তার থেকে পিছু হটে এসেছেন। মানে এই বাস্তবতায় এসে যেহেতু এই তত্ত্বাবধায়ক সরকারটি এখন উনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক জটিলতার মধ্য দিয়ে পার হচ্ছে, এই জায়গাটাতে এসে আমি তার যেই বক্তব্য সেটাকে এভাবে করে ইন্টারপ্রেট করতে চাই, ভালো মানে ধনাত্মক হিসাবে ইন্টারপ্রেট করতে চাই যে তিনি তখন যে রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলেন সেটি একটা পর্যায়ে এসে তিনি হয়তো যেভাবে করে বলছেন যে তিনি মনে করেছেন যে সেটি সফল হবে না বা তিনি এর যোগ্য নন, এই জায়গায় এসে তিনি আবারও দেশের এই মোড়ে এসে তিনি দায়িত্ব নিয়েছেন, দেশটা একটা নির্দিষ্ট সময়কালীন চালিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে একটা নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে ফিরে যাওয়ার। আমি বিশ্বাস করতে চাই তিনি যা এখন বলছেন তিনি তা মিন করেন। ধন্যবাদ। আমি নাঈম হোসেন আপনার কাছে একটু আসতে চাই। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বিভিন্ন ডোমেইনে আলোচনা হচ্ছে, বিভিন্ন স্ফিয়ারে আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে যে সম্ভাব্য ক্ষমতাসীন দল হিসেবে একটা বিরাট অংশ মনে করছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা যদি সুষ্ঠু নির্বাচন হয় তারাই ক্ষমতায় আসবে। খুবই ভালো কথা। এবং তাদের যে নেতৃত্ব, তাদের নেতৃত্বের শীর্ষ পর্যায়ে যারা রয়েছেন ইনক্লুডিং তারেক রহমান, তার এবং তাদের বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময় আমরা সাম্প্রতিক সময় বিশেষ করে যেগুলো দেখেছি, অত্যন্ত পলিটিক্যালি ম্যাচিউরড বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, যেটা আমাদেরকে আশাবাদী করে তোলে। একই সঙ্গে এই দলটির তৃণমূল যখনই আওয়ামী লীগ মাঠে নেই বা মাঠ থেকে পালাতে বাধ্য হয়েছে, একেবারে তৃণমূল তারা দখল করে নিয়েছে আগের মতোই। চাঁদাবাজি থেকে শুরু করে, দখলদারিত্ব থেকে শুরু করে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে যে উঠছে, পত্রিকায় আসছে, সেটি আমাদেরকে পুরনো বিষয়গুলোকেই আবার এক ধরনের বিভীষিকার মতো করে মনে করিয়ে দিচ্ছে। তো আসলে এই যাত্রাটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, বা এই কন্ট্রাস্টটিকে আপনি লক্ষ্য করেছেন কিনা? মানে ক্ষমতায় আসার আগেই এত কিছু, ক্ষমতায় আসলে কি হবে এটি নিয়ে অনেকের শঙ্কা রয়েছে। নাইম? না না, আসলে সেটা তো ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে যে আপনাকে দেখতে হবে আসলে প্র্যাকটিসটা কি, রাইট? মানে প্র্যাকটিসটা, যারা আসলে তৃণমূলের রাজনীতিটা করছে তারা কি আসলে তৃণমূলের রাজনীতি শিখে কাজ করছে? গতকালকে দেখলাম ছাত্র দলের একটা কোন একটা মফস্বলের কোন একটা প্রান্তিক অঞ্চলে ছাত্র দলের নতুন কমিটি করেছে, সেখানে তারা চিৎকার করে বলছে যে ছাত্র দলের মূলনীতি হচ্ছে শিক্ষা, শান্তি, প্রগতি। তো বুঝাই যাচ্ছে যে তারা আসলে কোথা থেকে এসেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে তৃণমূল পর্যায়ের যে রাজনীতির যে আমাদের দেশের সংস্কৃতিটা গত 53 বছর ধরে আছে, এবং যাদেরকে আমরা আসলে তৃণমূলের রাজনীতিতে ব্যবহার করি, তৃণমূলের রাজনীতিতে যারা আসলে সক্রিয় অংশগ্রহণ করে তাদেরকে আমরা যেভাবে করে ব্যবহার করি নিজেদের ক্ষমতায়নের সুবিধার্থে, সেই চর্চাটা তো আসলে খুব একটা সুস্থ কোনো চর্চা নয়। তা আপনি যখন একটা রাজনৈতিক দল হিসাবে যখন আমাদের দেশে তো আসলে সমস্ত রাজনৈতিক, আমি শুধু আমাদের দেশের বলবো না, মোটামুটি আমাদের এই উপমহাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা কিন্তু মানে মানে উপর থেকে আসে। ইটস নট আ বটম আপ প্রসেস, যে যে নিচ থেকে রাজনীতি করে আপনি ধীরে ধীরে উপরে উঠতে পারছেন। উপর থেকে যেই ধরনের নেতৃত্ব দেওয়া হচ্ছে, উপর থেকে যেই ধরনের পলিসি এবং যে ধরনের পরিকল্পনাগুলো করা হচ্ছে, সেগুলোরই প্রতিফলন হয় তৃণমূল পর্যায়ে। এবং এভাবে করেই আসলে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে এক ধরনের অবস্থান তৈরি করে। নাইম, আরেকটা প্রাসঙ্গিক বিষয় আপনি হয়তো লক্ষ্য করেছেন কিনা জানি না, এই যে ধরেন 4 দলীয় যে জোট, সেই জোটের অন্যতম শরিক ছিল একসময় বিএনপি এবং জামাত,
কিন্তু এই বাস্তবতায় এসে আমরা দেখছি এখন অন্তর্বর্তী সরকার, শেখ হাসিনার পতন, আওয়ামী লীগের পতনের পরে এসে দেখলাম যে ধীরে ধীরে যতই সময় যাচ্ছে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব ততই বাড়ছে। এবং এটা খুব যে প্রকাশিত তা না, কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্যে আমরা যে টেনশনটা কাজ করছে দুটো দলের মধ্যে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। মানে যে কোনো রাজনীতি সচেতন মানুষই কিন্তু এটা রিড করতে পারছে। তো সেটির কারণটা কি বলে আপনার মনে হয়? তাদের যে ছাত্র রাজনৈতিক যে উইং, যে লাঠিয়াল বাহিনী, ছাত্রদল শিবির তো বিভিন্ন জায়গাতে নিজেদের মধ্যে সংঘাতেও লিপ্ত হচ্ছে। তো সেখানে তো দেখাই যাচ্ছে যে তাদের মধ্যে যে একটা যে রাজনৈতিক বিরোধ তৈরি হচ্ছে এবং রাজনৈতিক যে একটা ফারাক এসেছে, সেটা এখন আসলে বাস্তবতা। এবং এখান থেকে আমার মনে হয় তাদের আসলে ফিরে যাবার এবং জোট করবার আর কোনো অবস্থান নেই। না, কিন্তু শুধু সংঘর্ষ না, কিন্তু আপনি দেখেন যে শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা এই যে সংবিধান পরিবর্তনের যে কথা হয়েছে, জামায়াতের যে ভূমিকা, মুক্তিযুদ্ধের প্রশ্নে তারা কিন্তু খুব স্ট্রং একটা পজিশন তারা অলরেডি প্রকাশ করেছেন। বিএনপি নেতারা তারা কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষকামী কোনো বক্তব্য দেননি এবং তাদের অবস্থান কিন্তু খুবই স্পষ্ট হবে। সেই জায়গাটিও আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। আপনার কি মনে হয়? অবশ্যই, কারণ হচ্ছে গিয়ে যে আপনার একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে যে 2001-এর তারা যখন আসলে জামাতের সঙ্গে জোট করলো, তারপর থেকে যে একটা মানে বাংলাদেশ বিরোধী যে একটা স্টিগমা বিএনপির উপরে যে কালিমা হিসাবে যে লেগে গেছে, সেটা তো আসলে তারা মেটাতে পারেনি। তো সেটা তাদের নিজেদের যতটুকু না কারণে, তার থেকে তো বেশি তাদের জোট শরিকদের কারণে। তো সেখান থেকে তারা যে আসলে এখন নিজেরা যে দূরে সরে আসছেন এবং তারা যে নিজেদের রাজনৈতিক অবস্থান, তাদের যে নিজেদের যে রাজনৈতিক আদর্শ, সেই বিষয়টাকে যে আসলে শক্তভাবে যে একটা স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করছেন উপরের ক্ষেত্র থেকে, আমার মনে হয় সেটাই ধীরে ধীরে আস্তে আস্তে তৃণমূলের দিকে চলে আসা শুরু করবে। বাপি ভাই একটা কথা বলেছিলেন যে আমাদের আসলে সবাইকে একটা বক্সের মধ্যে অথবা একটা বাইনারি প্রসেসে রাখতে হয়, রাইট? কারণ যে আমরা সেভাবে করি আসলে সবাইকে চেনার অথবা বোঝার চেষ্টা করি। আমি যদি এখন নিজেকে আজকে থেকে বলি যে আমি আসলে বিএনপি পন্থী না, জামাত পন্থী না, আওয়ামী লীগ পন্থী না, আমি বাংলাদেশ পন্থী, বাংলাদেশের জন্য যেটা ভালো সেটি আমি সমর্থন করব। তো আপনি কিন্তু তখন আসলে বুঝতে পারবেন না যে আমি আসলে কোন দিকে যাচ্ছি। তা আমি কোন দিকে যাচ্ছি সেটা তো আপনার বোঝার দরকার নেই, আপনার বুঝতে হবে যে আমি আসলে বাংলাদেশের ভালোর জন্য কিছু করছি কিনা। তো সেই ক্ষেত্রে যদি ডক্টর ইউনূস যদি 2008-এ মনে করে থাকেন যে তাকে যদি বাইরে থেকে -2 করে সেনাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারা যদি সবাই মিলে তাকে চাপ দেয় যে আপনি এখন রাজনীতিতে আসেন, তারপর তিনি যদি মনে করেন যে তিনি আসলে বাংলাদেশপন্থী একজন মানুষ, তিনি তখন চেষ্টা করেছিলেন, সেটা সফল হয়নি এবং তিনি নিজেই মনে করেছেন যে এটা আসলেই আমার অবস্থান না, এই জায়গাতে আমি আসলে যোগ্য মানুষ নই, তিনি সরে আসছেন। কিন্তু বাংলাদেশে যখন তিনি দেখছেন যে হাজারে হাজারে, কাতারে কাতারে মানুষকে হত্যা করা হচ্ছে, তখন যে একটা চরম ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনাকে খেয়াল করতে হবে অগাস্টের 5 থেকে অগাস্টের 8 তারিখ পর্যন্ত দেশে কোনো সরকারও ছিল না। তো সেই অবস্থানে এসে যে তিনি যে হাল ধরেছেন, তিনি একজন বাংলাদেশপন্থী মানুষ। তো সেটা বাংলাদেশের জন্য যেটা ভালো সেটা তিনি করার চেষ্টা না, সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই, কিন্তু তিনি সাক্ষাৎকারে বলছেন যে তার কোনো ধরনের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল না। থাকতেই পারে, সেটা যদি বাংলাদেশের জন্য তিনি মনে করেন যে তার সেই পলিটিক্যাল অ্যাম্বিশন বাংলাদেশের জন্য অ্যাবসলিউটলি, দ্যাট ইজ মাই পয়েন্ট, যে আপনি কেন এটি বলছেন না যে আমার পলিটিক্যাল অ্যাম্বিশন আছে, সে কারণে আমি এসেছি বা এসছিলাম বা আসতে চাইছিলাম। 2008-এ আসলে ছিল কিনা সেটার প্রশ্ন নিয়ে তো আসলে এখনকার অ্যাম্বিশন না, কিন্তু তিনি বলেছেন কখনোই আমার রাজনীতির ব্যাপারে আগ্রহ ছিল না, আমি এই জগতের মানুষ নই। তিনি, আপনি দেখবেন সাক্ষাৎকারটা যদি আপনি দেখেন, একদম শুরুতেই তিনি যেভাবে বলেছেন, দ্যাট ইজ ভেরি মিসলিডিং। হ্যাঁ, ভেরি মিসলিডিং অনলি ফর ওয়ান স্টেটমেন্ট আই উড সে। কারণ হচ্ছে গিয়ে যে তিনি কিন্তু পরবর্তীতে এইবারই আমরা দেখতে পাচ্ছি যে তিনি একটা স্ট্যান্ড দাঁড় করাচ্ছেন এবং তিনি একটা অবস্থান দাঁড় করাচ্ছেন যেখানে একজন রাষ্ট্র যিনি পরিচালনা করছেন, তিনি আসলে বলছেনও যে তিনি কোন কোন ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন, তিনি কি করতে চাচ্ছেন এবং তিনি কি আসলে ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন। এই জিনিসগুলো যদি, যে আপনি যে বলছেন যে তারেক রহমান বলি আর যাকে বলি, যারা আসলে গণতান্ত্রিক ভাবে আসবে, তাদের সেই ম্যাচুরিটিতে তারা যদি এই প্রজ্ঞা, এই প্র্যাকটিস গুলো যদি কন্টিনিউ করে, তাহলে হয়তোবা তৃণমূল পর্যায়ে আমরা যে আসলে দেখতে পাচ্ছি যে ধরনের আসলে যে আগের যে রাজনৈতিক যে সংস্কৃতি, রাজনৈতিক যেভাবে করে সবকিছু করা হয়ে থাকে, আমরা দেখতে পেয়েছি যে একজন সমন্বয়ক, তিনি চিটাগং এর প্রত্যন্ত অঞ্চলের একজন ছাত্র, তিনি যেখানে গেছেন সেখানে 70টার মতো তরুণ তৈরি করা হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে তাকে দায়ী করা হচ্ছে। সমস্যা হচ্ছে যে সেখানকার যেসব রাজনৈতিক মানুষজন ছিলেন, তারা মনে করেন যে আমাদের নেতা আসছে, নেতাকে কিভাবে বরণ করতে হয় সেটার একটা ঐতিহ্য আছে বাংলাদেশে, সেটি এই যে একটা যে প্র্যাকটিস, এই প্র্যাকটিস গুলো তো আমরা আসলে 5 মাসের মধ্যে
যদি মনে করি ছাত্ররা এসে সবাইকে মগজ ধোলাই করে হঠাৎ করে আমরা শিক্ষায়, শান্তিতে, প্রগতিতে হঠাৎ করে এখন সব দিকে উঠে আসবো, তো এটা তো সম্ভব না। ওই নিশ্চয়ই, বিষয়গুলিতে আমার মনে হয় আমাদের আরেকটু ধৈর্যশীল হতে হবে। কিন্তু নিশ্চয়ই, আমরা যে এই বিষয়গুলি নিয়ে যে নিশ্চয়ই। এখন কথা বলতে পারছি, Sure. এই বিষয়গুলি নিয়ে যে আসলে মত প্রকাশ করতে পারছি এবং এই বিষয়গুলি নিয়ে যে আজকে আমরা যে একজন আরেকজনের সাথে দ্বিমত পোষণ করতে পারছি এবং আমরা এটা চিন্তা করছি না যে আমার মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু পরবর্তীতে কি হবে সেটার কোনো গ্যারান্টি নাই। নিশ্চয়ই। এই বিষয়টা যে অন্ততপক্ষে এই সংবেদনশীলতাটা যে এসেছে এটাও তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিশ্চয়ই। ধন্যবাদ নাঈম। আমি একটু বাপ্পি আপনার কাছে আসতে চাই। সময় আমাদের খুব বেশি নেই, কিন্তু তারপরেও আমি আপনার মতামতটা এই প্রসঙ্গে জানতে চাই যে আমরা দেখছি যে যারা রাজনৈতিক দল, তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক দল, রাজনৈতিক কারণে বা দলের কারণে, সাংগঠনিক কারণে তাদেরকে অনেক ধরনের অব্লিগেশনের ভেতর দিয়ে যেতে হয়। আমরা যেটাকে অনেক সময় বলে থাকি যে ব্যাগেজ নিয়ে তাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হয়। অনেক ধরনের বিষয় রয়েছে, পার্টিকে পুনর্বাসন করা, পার্টিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে রাখা। ডক্টর ইউনূসের তো এরকম কোনো বিষয় নেই। কাজেই খুব ড্রাস্টিক অ্যাকশনে যাওয়া, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, বা যে কালচারগুলোকে আমরা প্রত্যাখ্যান করতে চাইছি, যে সংস্কৃতিকে প্রত্যাখ্যান করতে চাইছি, সেইগুলোতে তো সেটি তিনি কেন করতে পারছেন না? মানে তিনি শুধু সংস্কারের কথা বলছেন, সেটা তো একটা মানে কাগজে কলমের বিষয়, কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গায় গত 5 মাসে আপনার কি মনে হয়েছে যে তিনি সেই রকম ডাইনামিক কোনো উদ্যোগ নিয়েছেন যাতে করে মানুষ খুব আশাবাদী হবে যে না, পুরনো ব্যবস্থার পরিবর্তে আমরা একটা নতুন ব্যবস্থায় প্রবেশ করেছি? ধন্যবাদ বড় ভাইয়া। প্রথমত বলবো যে প্রশ্নটা কিছুটা নৈর্ব্যক্তিক ছিল, উত্তরটা বোধহয় ওরকম হবে না। যা বলুন, আপনার ভাবনাটাই জানতে চাই। কারণ বিষয়টা হচ্ছে এরকম যে হ্যাঁ, বেশ কিছু জায়গায় অনেক আশাবাদী হওয়ার মতো অনেক কিছু দেখেছি। কিন্তু একই সাথে আমার কাছে মনে হয়েছে যে যেই জায়গাটাতে আমি দ্বিমত পোষণ করি, সেটা হচ্ছে যে আমরা কেউ একজন অন্যায় করে গেছে, কেউ একজন ঘোরতর অন্যায় করেছে, কেউ একজন সবচাইতে হীন, ইতিহাসের সবচেয়ে খারাপ কাজগুলো করে গেছে। এখন যে কাজটা করেছে তার ব্যাপারে আমরা অনেক পরিমাণে বিষোদগার দেখছি। সরাসরি বলি আওয়ামী লীগের নামে বিষোদগার দেখি, স্বাভাবিক তাদেরই এবং সবকিছুকে যদি আপাতত সাইডে রাখি, শুধু ওই জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডটা গুলো, সেগুলোর কথাই যদি বলি, আর কোনো কথা বলার অভিপ্রায় থাকে না। বাট পয়েন্টটা হচ্ছে আমরা আসলে কি শুধুই আওয়ামী লীগের সমালোচনা করছি বা করা উচিত, নাকি যে এই যে পুরো যে হীন কাজটা, এই যে অন্যায়টা, এই হত্যাকাণ্ড, কিংবা এর পাশাপাশি এর সাথে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে ব্যাপারগুলো চলে আসে, এই যে খারাপ যে কাজটা, এটার ব্যাপারে কি আমরা কোনো কথা বলছি কিনা? কথাটাকে আমি এভাবে বলি যে বিচারহীনতা অথবা বিচার প্রাপ্তি, এ দুটার মধ্যে পার্থক্যটা বোধহয় পরিষ্কার করাটা জরুরি। কারণ যতগুলো আপনারা যে কমিশন গঠন করা হচ্ছে, যতগুলো তদন্ত কমিশন গঠন হচ্ছে, সংস্কার কমিশনের বাইরে বলছি, তদন্ত কমিশন গঠন হচ্ছে, এরা তো কাজ করছে। তো তাদেরকে যে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে এবং করতে দেওয়া উচিত, এই সময়টুকুতে অন্ততপক্ষে প্রত্যাশা থাকবে যে সরকার সংশ্লিষ্ট যারা ব্যক্তি, যারা বিভিন্ন ফোরামে কথা বলছেন, তারা দয়া করে ওই ব্যক্তিদেরকে প্রভাবিত করতে পারে এমন কথা বলা থেকে বিরত থাকাটা বোধহয় শ্রেয়। কারণ এই ব্যাপারে জনমত তৈরি হয়েছে এবং জনমত তৈরির কারণেই আজকের ফলাফল, গণঅভ্যুত্থান এবং আজকের এই ফলাফল। সুতরাং আমরা যদি খুব পরিষ্কারভাবে আ নিরপেক্ষভাবে কোনো একটা বিচার, কারণ যাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন তারা তো অনেস্ট, ফিট, এই ব্যাপারে যোগ্য মনে করেই তাদেরকে দায়িত্ব দিয়েছেন। সুতরাং তাদেরকে তাহলে এট লিস্ট কাজ করার সুযোগ দেন। এই কাজটুকু করে তারা যেই ফলাফলটুকু আমাদের সামনে নিয়ে আসবেন, দরকার হলে তখন সমালোচনা করি আমরা, সেটা বোধহয় অনেক ভালো হবে। জি। কথাটা কেন বললাম? কারণ কথাটা হচ্ছে যে আমরা যেকোনো কিছুতেই দেখছি যে খুব বেশি বিষোদগার। এ খারাপ, ও খারাপ এবং চরম মাত্রায় আ হিংসাত্মক কথা বলে, এটার প্রচারণা এত বেশি হয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, এর দায় আ পূর্বতন সরকারের কাছে যায়, আওয়ামী লীগের কিন্তু কাছে বাপ্পি, যায়। খারাপকে কিন্তু তো কথা খারাপ হচ্ছে যে বলতে হবে। মানে একজন সাংবাদিক যার বেতন ধরেন 50,000 টাকা, তার অ্যাকাউন্টে কয়েকশো কোটি টাকা লেনদেন, মানে এটাকে আপনি কিভাবে এটি জানার পরেও চুপচাপ বসে থাকবেন? এটি নিয়ে তো কথা না, বলতে হবে। আমি চুপচাপ বসে থাকতে বলছি না। আমি পাশাপাশি বলছি। আমি এইটা একটু ক্লিয়ার করা প্রয়োজন। কারণ আমি ওই নিঃসন্দেহে যে অন্যায় করেছে তাকে ভালো বলতে বলছি না। প্রশ্নই ওঠে না। কিন্তু যেটা কাজটা করতে বলছি, ওই কাজটা যে করা খারাপ, সেটার ব্যাপারে মনে হয় একটু জোরে সোরে বলার প্রয়োজন আছে। কারণ না হলে হবে কি জানেন? না হলে হবে যে যেই দখলদারি বাণিজ্য বা এই যে বিভিন্ন ধরনের কিছু সরে গেছে, তো এক ভাই বলছিলেন এখানে যে এই দখলগুলো হাত হাত বদল হচ্ছে। হ্যাঁ?
আমাদের একজন সমন্বয়ককে বলতে শুনেছি যে, "আপনাকে সরকারে এসেছেন এটা বলার জন্য না যে কি সিন্ডিকেটের হাত বদল হয়েছে।" কথাটা কিন্তু তাৎপর্যপূর্ণ। বিষয়টা হচ্ছে এরকম যে, খারাপ কাজটুকুর ব্যাপারেও বোধহয় বলার প্রয়োজন আছে। শুধুমাত্র যদি আমরা বলি যে, "এ খারাপ ছিল, ও খারাপ ছিল।" ও সরে গেছে তার মানে কি খারাপ কাজটা শেষ হয়ে যাবে? সমস্যাটা কিন্তু ওইখানে না। না, সমস্যাটা ধন্যবাদ। হচ্ছে আমি বুঝতে পেরেছি খারাপ আপনার কাজটুকু পয়েন্টটা। এই সমাজে বিদ্যমান ছিল। নিশ্চয়ই, নিশ্চয়ই। ধন্যবাদ। আমি একটু ওই বিষয়টাকে হাইলাইট করা প্রয়োজন বোধহয় বুলুর ভাইয়া। নিঃসন্দেহে ওই বিষয়টুকু হাইলাইট করলে কারণ ওই এই পুরাতন নীতি কথায় চলে যাবে যে মানে পাপীকে পাপীকে নয় পাপকেও ঘৃণা করতে বলা হয়েছে। শিওর, সো নিশ্চয়ই। ওই জায়গাটুকুকে হাত দেওয়া বোধহয় নিশ্চয়ই, জরুরি। নিশ্চয়ই বাপ্পি। আমি একটু বাঁধন আপনার কাছে আসতে চাই যে একজন সমন্বয়ক হেলিকপ্টারে করে ত্রাণ বিতরণ করতে গেছেন এবং ত্রাণের যে অর্থমূল্য সেটির থেকে হেলিকপ্টারের ভাড়া বা তার যে ফিউয়েল সেটি নিয়ে অনেকে কথা টথা বলছেন। তো আলটিমেটলি যেটা হয় কি যে বাংলাদেশে তো নাইম যেটি বলছিলেন যে তরুণ নির্মাণের যে এটা তো একটা রাজনৈতিক সংস্কৃতি এবং বাপ্পিও বোধ করে আশিকও একমত হবেন যে আমরা একটা পার্টিকুলার গোষ্ঠীকে যদি টার্গেট করে একটা প্রতিশোধ বাস্তবায়ন করতে চাই তাহলে তো সিস্টেম বদলাবে না। আমাদের তো ওই ট্র্যাডিশনটাকে বা প্র্যাকটিসটাকে আঘাত করতে হবে যেখানে আমাদের সমস্যা। তো সেটি করার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে শুধুমাত্র সংস্কার বা শুধুমাত্র একটি অন্তর্বর্তীকালী সরকার বা একটি পার্টিকুলার রাজনৈতিক দলকে একটু ঝাঁকুনির মধ্যে রাখলেই সমস্যার সমাধান হয়ে যাবে, নাকি হোয়াট এলস উই ক্যান ডু? না 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 অ্যাবসলিউটলি নট। এবং ইনফ্যাক্ট গত ৫ মাসে এটা অনেকটা পরিষ্কার হয়েছে যে শুধু যদি মানে বাংলাদেশকে সংস্কার করতে হলে যে আমাদের অ্যান্টি আওয়ামী লীগ হতে হবে, এটা করলে আসলে পুরো আমাদের যে যারা জুলাই আন্দোলনে যারা শহীদ তাদের পুরো আন্দোলনটাই ব্যর্থ হয়ে যাবে। কারণ আমি যেহেতু একটু আগে জেনজি এবং জেন আলফাদের নিয়ে কথা বলছিলাম, আসলে ৫ই আগস্টের পরপরই আপনি হয়তো আপনার মনে থাকবে যে বেশ কয়েক সপ্তাহ ধরে বিগত বিএনপি আমলের বেশ কিছু ক্যারেক্টার তারা খুবই পপুলার হয়ে গিয়েছিলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এবং সেভেন সিস্টার্স নিয়ে একটা বড় বিতর্ক শুরু হয়েছিল যে সেভেন সিস্টার্স আমরা নিয়ে নেব, চিকেন নেক কাটকে দেবো, এই ধরনের একটা বিষয়। এবং এই জিনিসগুলো কি মানে আসলে ওই বাচ্চাদের অথবা কিশোরদের তরুণদের খুব বেশি একটু মানে এক্সাইটেড করে ফেলে। তো ওই সময় বিএনপির যে হাইট অফ পপুলারিটি দেখা গেল এবং আস্তে আস্তে কিন্তু যত দিন গড়ালো তত দেখা গেল যে এই ছাত্রদল, যুবদল এদের ভেতরে আবার ৩-৪টা-৫টা করে ধরেন যে মানে একই এলাকার ভেতরেই ৩-৪টা-৫টা করে কমিটি এবং সবাই আসলে একই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আলাদা আলাদাভাবে গিয়ে চাঁদা চাচ্ছে। তাদের কারো মানে এক গ্রুপের সাথে কিন্তু আরেক গ্রুপের কোনো যোগাযোগ নেই এবং বিভিন্ন সভা সমাবেশেও ওই ৩-৪ গ্রুপ মিলে মারামারি শুরু করে দিচ্ছে। এবং তখন আবার প্রশ্নটা উঠে এসেছে যে মানে এক স্বৈরাচারকে কি আমরা সরিয়েছি যে আরেক স্বৈরাচার আনার জন্য নাকি? তো ওই আপনি যেটা বললেন যে একটা রাজনৈতিক দলকে ঝাঁকুনি দিয়ে তো কখনোই আসলে পুরো সিস্টেমটা ঠিক হবে না। সিস্টেমটা ঠিক করার জন্য এমন একটা পরিবেশ তৈরি করতে হবে, এমন একটা কাঠামো তৈরি করতে হবে যেখানে আসলে এই ধরনের কোনো কাজ করার অবকাশই থাকে না। তো সেই জায়গাটিতে দেখেন যে আমাদের যে বিচারহীনতা সংস্কৃতি তৈরি হয়েছিল গত ১৬ বছরে আমরা দেখেছি যে অনেক অন্যায় হয়েছে, অনেক ধরনের মানে ফৌজদারি অপরাধ হয়েছে, সেগুলো দলীয় বিবেচনাতে পার পেয়ে গেছে। এখন এই যে জুলাইয়ের যে বড় হত্যাকাণ্ড, আপনি অন্যগুলোকে একপাশে রাখেন ১৬ বছরের বিষয়, এটির সঙ্গে যারা সরাসরি নির্দেশদাতা বা যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ রয়েছে তাদের তো একটা বিরাট অংশ পালিয়ে গেল এবং সেটা ৫ই আগস্টের পরে না, ৫ই আগস্টেরও ১ মাস গেছে, ২ মাস গেছে, এরকম খবর আমরা এখন পাচ্ছি। এটি কিভাবে সম্ভব হলো? তার মানে কি আমরা এক ধরনের ভেতরে ভেতরে একটা এক্সিট রুট তৈরি করে দিচ্ছি যারা দুর্নীতিবাজ, যারা অভিযুক্ত, যারা অপরাধী তাদের? আসলে ৫ই আগস্টের আগে যারা পালিয়ে গেছে এখন সেদিন জনৈক একজন শিক্ষক ববি হাজ্জাজ ওনার সম্ভবত নাম, ওনার একটা ইন্টারভিউ দেখছিলাম যে উনি খুব সম্ভবত ১৮ কি ১৯ তারিখে উনি যখন আন্দোলনে নেমেছিলেন একজন রিকশাওয়ালা তাকে মানে উনি হ্যান্ড মাইক ধরে স্লোগান দিচ্ছিলেন, হয়তো একজন রিকশাওয়ালা তাকে ২ ঘন্টা নিয়ে ওই ওনার এলাকায় ঘুরেছিলেন এবং উনি কোনো টাকা নেন নাই। তো ওই দিনই নাকি উনি বুঝতে পেরেছিলেন যে ব্যক্তি ববি হাজ্জাজ থাকুক না থাকুক উনি মারা গেছে, কিন্তু শেখ হাসিনার আর কোনো স্থান নাই এই বাংলাদেশে। এবং এটা মানে খুবই অবাক করার বিষয়। আমার মনে হয় যে এটা খুব সম্ভবত আওয়ামী লীগের টপ কমান্ড ছাড়া বাকি সবাই বুঝতে পেরেছিল এবং তারা ওই সুযোগেই আর কি দেশ ছেড়েছে। এবং ৫ই আগস্টের পরবর্তীতে এবং অনেক এই সেদিনও একটা কথা শুনলাম যে একজন শেখ হাসিনার খুব কাছের লোক, টপ 4 পিপল যারা ছিলেন যে তাদের কাছে, তাদের একজন ৩ মাস বাংলাদেশে
পালিয়েছিলেন এবং তাদেরকে একটা এক্সিট রুট করে দেওয়া হয়েছে। আসলে ওই যে কাঠামোটা 16 বছর ধরে তৈরি হয়েছে, এটা তো আসলে 5 মাসের ভেতরে ভেঙে ফেলা সম্ভব না। এবং প্রত্যেকটা ব্যক্তি কে কোথায় কি করছে, কোন ডিসিশন নিচ্ছে, এক্সিকিউটিভ ডিসিশন কিন্তু থাকে অনেকে, তাই না? এবার সেটা নিয়ে তো প্রশ্ন করতে হবে এবং সেটা আমাদের জানার অধিকার রয়েছে যে 100%, কে হ্যাঁ। এই সুযোগটি করে দিল এবং কেন করে দিল, মানে সমস্যাটা আসলে কোথায়। আমি আসবো সেই প্রসঙ্গে, অনুষ্ঠানের যেহেতু একেবারে শেষ পর্যায়ে, আমি এই দফায় কয়েকটি কল নিয়ে আবার প্যানেলে ফিরে আসবো। দর্শক কে আছেন লাইনে? হ্যালো হ্যালো, হ্যালো। জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ জি, আপনি বলেছিলেন যে যে আপনারা আলোচনা করবেন ম্যাডাম শেখ হাসিনার অ্যাকাউন্ট জব্দ করা নিয়ে। আমি অফটেন, আমি অনেক ধনী মানুষ না, তবে পৃথিবীর ধনী কে কে আছে এদের অনেক ফলো করি। রাইট। তো সেক্ষেত্রে ফোর্বস কখনোই শেখ হাসিনার নামটা বলতে পারেনি, কারণ তারা তার সম্পদ সম্পর্কে জানে না। কিন্তু অনেক রিসার্চ করে আমি জানতে পেরেছি, কমপক্ষে আজ থেকে 3 বছর আগে আমার ফটোর মধ্যে ছবিটা ছিল যে উনি $87 বিলিয়ন মালিক, শেখ হাসিনা। কোট করলে আমি বলতে পারবো না যে কারা এটা লিখেছিল, এখন মনে নেই, বাট ছবিটা ছিল, হয়তো অনেক পরে ডিলিট করে দিয়েছি, অনেককে পাঠিয়েছি, বাট এনিওয়ে। তো যদি কেউ যদি $87 বিলিয়ন মালিক হন কোন দেশের প্রাইম মিনিস্টার হয়ে, তার অ্যাকাউন্ট জব্দ করা কি বৈধ নয়, অথবা একান্তভাবে উচিত নয় কি? যারা এখানে আছেন তারা আমার চেয়ে অনেক বিজ্ঞ সাংবাদিক ভাই, যদি দয়া করে বলেন ওনার সম্পদ সম্পর্কে আপনাদের কি ধারণা আছে, এবং নট অনলি হারসেলফ বা অলসো শেখ রেহানা এবং তার যত সন্তান এসেছে তাদের টিউলিপ সিদ্দিকী অথবা এটসেট্রা এটসেট্রা। ধন্যবাদ। যদি একটু দয়া করে আমাদের জানান। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার প্রশ্নটি পেয়েছি, আমি আসবো প্যানেলে। পরের দর্শক, হ্যালো দর্শক কে আছেন লাইনে? হ্যালো, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। দর্শক শুনতে পাচ্ছেন, আপনি স্টুডিওতে আছেন, বলুন। পরের দর্শক, হ্যালো দর্শক, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভাই আমার দুইটা প্রশ্ন। ভেরি কুইকলি, আমরা অনুষ্ঠান একেবারে শেষ জি পর্যায়ে। জি, একটা হলো যে কিছু হুজুর হল আপনার আমির হামজা বলছেন এটা তার মিটিংয়ে যে যদি জামাতে ইসলামী করা হয় তাহলে বেহেশতে যাওয়া যাবে, এবং আজারি বলছেন এক ডাকাত চুরি করে খেয়ে গেছে, অন্য ডাকাত অপেক্ষা করতেছে। তো এই ডাকাতটা খেয়ে আমার প্যানেলের কাছে প্রশ্ন, এই ডাকাতটা খেয়ে যে এক ডাকাত তো চলে গেছে আওয়ামী লীগ, সেকেন্ড ডাকাত যে ওয়েটিং করতেছে দেশে লুটবার জন্য, ওই ডাকাতটা খেয়ে। ধন্যবাদ। এটা তো থ্যাংক ইউ। উনি ভালো বলতে পারবেন, আজহার হিসাবে ভালো বলতে পারবেন, কেননা ওনারা ধর্মীয় বিষয়ে কথা বলেন, কিন্তু তাদের অনেক বক্তব্যের মধ্যে দেখি যে অনেক ধরনের পলিটিক্যাল ইমপ্লিকেশন রয়েছে। তো সেটি অ্যাজিউম করাটাও তো একটু মুশকিল, তাই না আমাদের জন্য? আমরা অ্যাজিউম করে বললাম, তিনি বললেন না, আমি আসলে এটি বলতে চাইনি। আমরা ওই ধরনের আইনি জটিলতার মধ্যে যেতে চাই না। পরের দর্শক, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতে চাই শুধু যে আমরা বাংলাদেশি হয়তো পৃথিবীর মধ্যে একটি শ্রেষ্ঠতম দাস হতে পারি। আচ্ছা, ধন্যবাদ, আমাকে ফোন রাখতে বলছেন। আপনাকে কেউ ফোন রাখতে বলেনি, আপনার কথা শুনছিলাম আমরা, বলুন। পরের দর্শক, জি ওয়ালাইকুম আসসালাম। বলুন ভাই। জি শুনতে পাচ্ছি, বলুন। ভালো আছেন? জি আমি ভালো আছি, বলুন, আমাদের সময় খুবই কম। আমি আমার যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি, আজ এতদিন পরেও আমরা যতটুকু দেখতে পাচ্ছি বাংলাদেশের সব ধরনের মানুষ, একমাত্র আওয়ামী লীগও সাপোর্টার হল ছাড়া আওয়ামী লীগের কেউ তারা সূচককে দেখতেছেন না। আচ্ছা, কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সাপোর্টার বাই হল যারা আছেন প্রত্যেক দেশে ওনারা প্রত্যেকে এই বিষয়ে, যেমন আমরা ইউকেতে ওনারা যে মিছিল মিটিং করতেছেন, কিন্তু ওনাদের কি এই বুদ্ধিমটা এখনো হইল না যে কোন কারণে তারার কোন নেতাগুলোর কারণে এই আওয়ামী লীগের এই দুর্দশাটা হইল, এত বড় আওয়ামী লীগ, এত বড় সংগঠন বাংলাদেশের মাঝে, আর তারা এই যে দুর্দশাটা হইল কোন কারণে হইল, কোন লিডার অফর কারণে হইল, এটা কি তারা খতিয়ে দেখার কোনো অনুসূচনা আইল না এখন পর্যন্ত? গুড কোয়েশ্চেন, এটা খুব ভালো প্রশ্ন। যখনই আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ আসেন, এই প্রশ্নটা কিন্তু আমরা করি, এবং তারা বেশিরভাগ সময় যে
জবাব দেন সেটা খুব সেন্স মেক করে না আর কি, মানে আমি নিজে আসলে বুঝতে পারি না যে আসলে তারা কি বলতে চাইছেন, কোনো ধরনের কোনো রিকনসিলিয়েশন আছে নাকি তারা এক ধরনের ডিনায়ালের মধ্যে রয়েছেন। সো এটা আমাদের এখনো প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমরা জারি রাখবো। ধন্যবাদ। পরের দর্শক। হ্যালো দর্শক, টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। পরের দর্শক। হ্যালো। হ্যালো জি বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি স্টুডিওতে কথা বলছেন, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন প্লিজ। আমি বলতেছি যে আপনার যে আওয়ামী লীগ যে সরকার, শুনতেছেন? জি শুনতে পাচ্ছি, বলুন না। যে আমি যে বলতেছি, আমি একটা বলতেছি দেশ নেত্রী খালেদা জিয়ার কথা দিন। আজকে তো কেউ যদি বালা করিয়া থাকে, দেশের মানুষে বালা দোয়া পায়। আওয়ামী লীগে কোনো সময় বালা করছেও না। আর ছাত্র হলে আমরা আল্লাহ গুণাতনে তারার মাধ্যমে হয়তো বাঁচাইছে না, আওয়ামী লীগে বাগাইছে, বাগিয়ার দেশ গেছে। আজকে দেখো খালেদা জিয়া যেন আইসেন লন্ডন আইরা, তান্ডে খেক গিফট করছে কাতারর কিংকে, ইয়ার অ্যাম্বুলেন্স দিছে, সম্মান দিছে, ইজ্জত দিছে, দেওয়ার বাদে সামনে তো হয়েছে। ধন্যবাদ। না ঠিক আছে দর্শক, একটা জিনিস একটু বোঝা দরকার, মানে ধরেন এখন বাংলাদেশের যে পলিটিক্যাল সিচুয়েশন, তাতে করে সারা পৃথিবীর যে কোনো মানুষই অন্তত রাজনীতির খোঁজখবর যারা রাখেন বুঝতে পারছেন যে বিএনপি আগামীতে ক্ষমতায় যাচ্ছে। তা একজন ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর জন্যে যদি একটি দেশ এয়ার অ্যাম্বুলেন্স দেয়, এটাকে আলাদাভাবে মানে এটি খুশি হওয়ার কোনো কারণ নেই যে মানে আলাদাভাবে তাকে মূল্যায়ন করা হচ্ছে, বরং তার যে সম্ভাবনা সেটিকে মূল্যায়ন করা হচ্ছে। এটি যদি কোনো দেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকেও করে থাকেন, সেটি নিয়েও তাদের কিন্তু খুব খুশি হওয়ার কিছু নেই। মানে এটা কেন আপনার কাছে বিবেচনা আসছে? আপনি প্রথম যে অংশটি বলছেন সেটি আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, যে মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন, বেগম জিয়া মানুষের ভালোবাসা পেয়েছেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় ওই জায়গাটাতে আমরা থাকি। কোন দেশ কূটনৈতিক কারণে বা কী কারণে কোন নেত্রীকে বা নেতাকে বিশেষ সম্মান জানিয়েছে, সেটার চেয়ে এটাই গুরুত্বপূর্ণ। আমি আর এই মুহূর্তে কল নিতে পারছি না, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে একজন দর্শক ফোন করে জানতে চেয়েছিলেন যে এই যে সম্পদের হিসাবের ব্যাপারে শেখ হাসিনা থেকে শুরু করে শেখ রেহানা এবং এদের পরিবারের যে হিসাব চাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে একের পর এক, সেটির ব্যাপারে আপনার সাংবাদিক হিসেবে আপনার কি পর্যবেক্ষণ বা পূর্বে আপনার এই প্রশ্নটির আগে আমি কয়েকটা জিনিস একটু করে ছোট করে টাচ করে যেতে চাই। আমি জানি চারজনের কাছে যেতে পারবো না, তো এই প্রশ্নটা নিয়ে আমাকে অনুষ্ঠানটা শেষ করতে হবে। আমি আসলে খুবই সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে যে এই প্রশ্নটি করছিলেন যে বিএনপির যে নেত্রী স্থানীয় পর্যায়ে তাদের যে বক্তব্য, তাদের যে ভীষণ রকম ম্যাচিউরড মনে হচ্ছে আপনি বলছিলেন, কিন্তু তৃণমূল পর্যায়ে কেন এরকম জটিলতা হচ্ছে, সেখানে সাংবাদিক হিসাবে আমি যেটা ফলো করেছি সেটি একটু পরিষ্কার করতে চাই। সেটি হচ্ছে বারবারই কিন্তু বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে তারেক রহমানের পক্ষ থেকেও সরাসরি বক্তব্যের মধ্যে বলা হয়েছে যে বিএনপির কোনো নেতাকর্মী যদি তৃণমূল পর্যায়ে কোনো ধরনের লুটপাট বা দখলদারিত্ব এগুলোর সাথে জড়িত থাকে, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করার জন্য। এখন প্রবলেমটা হচ্ছে যারা এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায়, বাংলাদেশে কি আছে, এখন এক্সিস্ট করে? এখন আমি সেটাই বলছি, এখন একটা লেভেলের তো আছে, কিন্তু আমি যেটা বলছি যে এখন প্রবলেমটা হচ্ছে যে বিএনপি তো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেই। এটি এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের দায়িত্ব হচ্ছে যেখানে যেখানে এই দখলদারিত্ব যেখানে হচ্ছে, সেটা তো অন্য আলোচনা। মানে সরকারে না গিয়েই যা করছে, সরকারে গেলে কি হবে, এটা হচ্ছে কনসার্ন। আমি কিন্তু সেটাই বলছি যে বিএনপির নেতৃত্ব কিন্তু বলছে যে তারা একে সমর্থন করে না, আপনারা ব্যবস্থা নেন। কিন্তু এই বলেছি, সেটা কেন পুনরাবৃত্তি করছে? আমার মনে হয় যে অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে তো আপনি ওই প্রসঙ্গে চলে যান। না, আমি পুনরাবৃত্তি করছি না। আমরা এটাই বলছি যে নেতৃত্ব খুব ম্যাচিউর আচরণ করছে, তৃণমূলে ঝামেলা রয়েছে। আমার বক্তব্যটা হচ্ছে এই যে বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে এই বিষয়ে কঠোর হতে হবে, যেন বিএনপি জামাত, বিভিন্ন পত্রপত্রিকা এসেছে জামাত, ছাত্র শিবিরের থেকে শুরু করে সমন্বয়কদের অনেক নাম এসেছে এই ধরনের দখলদারিত্ব নানা কিছু জড়িত হওয়ার বিষয়ে। সরকারকে শক্তিশালী হতে হবে। নামক রাজনৈতিক দলটির সংগঠন যদি সক্রিয় থাকে, সংগঠন যদি ফাংশনিং হয়, তাহলে শুধু আপনি রাষ্ট্রেরকে দায়িত্ব দিয়ে আপনি বসে থাকতে পারবেন না। রাষ্ট্রের দায়িত্ব, সংগঠনের দায়িত্ব রয়েছে তাদেরকে কন্ট্রোল
করার, আমি- নিয়ন্ত্রণ করার, আমি- শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া? আমি অবশ্যই সেটা তো করছে বিএনপি। আপনি 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 খবর নেন, বিএনপি অলরেডি 1200 থেকে বেশি নেতাকর্মীকে স্থগিত করেছে, দলীয় পদ থেকে বহিষ্কার করেছে। অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে হ্যাঁ, আপনি যে প্রশ্ন করছিলেন সেটা হচ্ছে যে মানে এটি যেসব পত্রপত্রিকায় খবর আসছে, শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তার ছেলেমেয়েরা, শেখ হাসিনার ছেলেরা, তাদের যেই দুর্নীতি এবং আচ্ছা, অর্থের একটু ক্লিয়ার বিষয়বস্তু করা আসছে, দরকার, শেখ হাসিনা শেখ রেহানা বিষয়ে কিন্তু পত্রিকায় সংবাদটি আসেনি। পত্রিকায় সংবাদ এসছে মূলত টিউলিপ, জয় এই প্রসঙ্গ না, শেখ হাসিনারও দুর্নীতি নিয়ে নানান বিষয় এসেছে। আপনার যে দর্শক যে বলছিল যে $87 বিলিয়ন শেখ হাসিনার সম্পদের কথা, শেখ রেহানার সম্পদের কথা, বাজারে তো অনেক খবরই আছে, কিন্তু আমি বলছি সরকারের দিক থেকে তদন্তের। আমি বলছি যে সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এই যে টোটাল বিষয়, সেটি তো আসার কথাই ছিল। এইটার এক ধরনের নেগেটিভ বাংলাদেশের মানুষের কাছে আছে যে এই ধরনের একটা বাস্তবতা আছে। শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, প্রতি বছর 17 লক্ষ কোটি মার্কিন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রতি বছর গত 16 বছরে। সেটা তো রাষ্ট্রীয়ভাবে হয়েছে, রাষ্ট্রীয়ভাবে ইন্ডিপেন্ডেন্ট কমিশন বলছে যে প্রতি বছর এটা পাচার হয়েছে। তো রাষ্ট্র ক্ষমতা যারা ছিল তারা এবং তাদের সাথে অনুষঙ্গ যারা ছিল তারাই তো এই পাচারটির সাথে জড়িত। সেই প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে আসার কথা এবং সেটাই আসছে। ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। আমার ভালো লাগতো যদি আমি 4 জনের কাছে একটু করে যেতে পারতাম, কিন্তু সময় নেই। এই কারণে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।